2024 সালের 24শে সেপ্টেম্বর গভীর রাত, চারপাশে শুধু ঘন অন্ধকার আর নিস্তব্ধতা। কক্সবাজারের চকরিয়ার একটি নির্জন গ্রামে নিঃশব্দে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর একটি টহল দল। গোয়েন্দা সূত্রে জানা গেছে সেখানে অবস্থান নিয়েছে একটি সশস্ত্র ডাকাত দল। তাদের কাছে অগ্নেয় অস্ত্র আছে এবং তারা যে কোনো মুহূর্তে বড় ধরনের অপরাধ ঘটাতে পারে। এই তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গেই পুরো এলাকাটি কর্ডন করে ফেলে বাংলাদেশ সেনাবাহিনী। প্রতিটি পদক্ষেপই খুব সতর্কতার সঙ্গে নিচ্ছে তারা, কারণ অন্ধকারের ওপাশে কতজন ডাকাত সদস্য আছে সেটা কেউই জানে না। সেই অভিযানের নেতৃত্ব দিচ্ছিলেন মাত্র 23 বছর বয়সী এক তরুণ সেনা কর্মকর্তা, লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্ঝর। কিন্তু কয়েক মিনিটের মধ্যেই সমস্ত হিসাব বদলে যায়। যে অভিযানের উদ্দেশ্য ছিল সন্ত্রাসীদের গ্রেপ্তার করা, সেই অভিযানই তখন পরিণত হয় বাংলাদেশ সেনাবাহিনীর সাম্প্রতিক ইতিহাসের অন্যতম বেদনাদায়ক একটি ঘটনায়। কিন্তু সেই দিন রাতে ঠিক কি ঘটেছিল, কিভাবেই বা শহীদ হলেন লেফটেন্যান্ট তানজিম? সেই রাতে এটি কি কেবল একটি দুর্ভাগ্যজনক অভিযান ছিল, নাকি এই অভিযান রেখে গেছে এমন কিছু প্রশ্ন যেটার উত্তর খুঁজছে এখনো অনেকেই? ডাকাতদের ছুরিকাঘাতে মৃত্যুর কোলে ঢলে পড়লেন লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন। শেষ কথা হইছে, ও আমাকে ফোন দিয়ে বলতেছে যে আপু আমার কাছে একটা পিঠা খেতে চাইছে। লাস্টে ও আমাকে মেসেঞ্জারে মেসেজ দিয়ে বলতেছে যে আপু আমি সেমই পিঠা খাবো। আচ্ছা ঠিক আছে তুমি আসো। আমার সহজ সরল বাবা, আমার সহজ সরল বাবা, আমার আত্মত্যাগী বাবা ছিল। আল্লাহ আমার জীবন ত্যাগী বাবা, জীবন দিয়ে গেল রে। যারাই থাকুক না কেন, এই ঘটনার অবশ্যই বিচার হবে। অফিসারের গায়ে হাত দেওয়া এবং আলটিমেটলি আমরা আমাদের এক অত্যন্ত সাহসী কর্মদক্ষ একজন অফিসারকে হারিয়েছি। খুব সহজে এটা আমরা ছাড়ব। আসসালামু আলাইকুম, আমি জুনায়েদ ইসলাম। লেফটেন্যান্ট তানজিম একটি বীরের নাম, কিন্তু মাত্র 23 বছর বয়সে এই বীরকে তার জীবন দিতে হয়েছিল। আজকের এই ভিডিওতে আমরা লেফটেন্যান্ট তানজিমের শহীদ হওয়ার পেছনের সমস্ত রহস্য জানার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। 2001 সালে টাঙ্গাইল সদর উপজেলার কার্টিয়া ইউনিয়নের করের বেতকা গ্রামে জন্মগ্রহণ করে তানজিম সারোয়ার নির্ঝর। বাবা সারোয়ার জাহান এবং মা নাজমা বেগমের দুই সন্তান, তাসনুবা সারোয়ার সূচি ও তানজিম সারোয়ার নির্ঝর। তানজিম ছিলেন পরিবারের সবচেয়ে ছোট সদস্য, কিন্তু ছোট হওয়াতেও তানজিমের বাবা মা তানজিমকে অনেক ডিসিপ্লিন লাইফ লিড করা শিখিয়েছিলেন। তার শৈশব কেটেছে টাঙ্গাইল শহরের শান্ত পরিবেশে। প্রাথমিক শিক্ষা জীবনে 6ষ্ঠ শ্রেণী পর্যন্ত তিনি লেখাপড়া করেন টাঙ্গাইলের ঐতিহ্যবাহী বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে। সবার কাছে তানজিম ছিল বেশ আদরের। শিক্ষকেরা তানজিমকে অনেক বেশি ভালোবাসত। 2013 সালের মার্চ মাসে খুব অল্প বয়সে তানজিমের জীবনে বেশ বড় একটা পরিবর্তন আসে। দেশের অন্যতম সেরা আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান পাবনা ক্যাডেট কলেজে ভর্তি হওয়ার সুযোগ হয় তার। অনেকের কাছে এটি ছিল নতুন স্কুলে ভর্তি হওয়ার মতো, কিন্তু তানজিমের কাছে এটি ছিল তার নতুন জীবন শুরু করার প্রথম দিন। ভর্তি হওয়ার সেই দিনের একটি স্মৃতি শেয়ার করেছিলেন তার বন্ধু প্লাবন। তিনি লিখেছেন, মিলনায়তনের নতুন শিক্ষার্থীরা যখন ভর্তি কার্যক্রমের জন্য অপেক্ষা করছিল, তখন তিনি লক্ষ্য করলেন ছোটখাটো গঠনের একটি ছেলে নিশ্চিন্তে বসে গেম খেলছে। সেই ছেলেটি ছিল তানজিম। ঠিক তখনই তানজিমের মা মৃদু হেসে বললেন, বাবা আমার ছেলেটা হাইটে একটু ছোট, তোমরা সবাই মিলেমিশে একসাথে থেকো। হাইট একটু কম হওয়ায় সবাই তাকে ছোট তানজিম বলে ডাকত। কিন্তু সেই ছোট ছেলেটা মাত্র কয়েক বছরের মধ্যেই সবার প্রিয় মুখগুলোর মধ্যে একটিতে পরিণত হয়। বন্ধুরা তাকে বিশেষ একটি নামে ডাকত, সেটি হলো নিক্স। সেই সময় টেলিভিশনে প্রচারিত একটি জনপ্রিয় কার্টুন অনুষ্ঠান ছিল, যার প্রধান চরিত্রের নাম ছিল নিক্স, যে সবকিছু পারে। আর মজার ছলে বন্ধুরা তানজিমের নাম রেখে দেয় নিক্স, কারণ এই তানজিম ছেলেটা যেন সত্যি সবকিছু করতে পারে। তানজিম গিটার বাজাতে পারতেন, বাঁশি বাজাতে পারতেন, গান গাইতেন, কবিতা আবৃত্তি করতেন, টেবিল টেনিস, বাস্কেটবল, সাঁতার, অ্যাথলেটিক্স, প্রতিটি ক্ষেত্রেই তানজিম প্রতিবারই নিজেকে নতুনভাবে প্রমাণ করেছে। তানজিমের খেলাধুলাকে শুধুমাত্র বিনোদনের নজরে না দেখে এটাকে প্রতিনিয়ত নিজেকে শক্তিশালী করে গড়ে তোলার একটি মাধ্যম হিসেবে দেখত। তবে তার সবচেয়ে বড় গুণ ছিল তার চরিত্র। বন্ধুদের কাছে সে ছিল একজন বিনয়ী মানুষ, শিক্ষকদের কাছে সে ছিল একজন শৃঙ্খলাবদ্ধ ক্যাডেট, সিনিয়রদের কাছে সে ছিল একজন দায়িত্বশীল জুনিয়র, আর জুনিয়রদের কাছে সে ছিল একজন বড় ভাই, যার কাছে যে কোনো সময় যে কোনো সমস্যা নিয়ে যাওয়া যেত। আর তানজিম সেই সমস্ত সমস্যার সমাধান করে দিত। তানজিম কখনোই অন্যায়কে প্রশ্রয় দিত না,
ভুলকে ভুল বলতে তার কোনো দ্বিধা ছিল না। ক্যাডেট কলেজের কঠোর জীবন একজন কিশোরকে কিশোর থেকে দক্ষ মানুষ হিসেবে গড়ে তোলে। প্রতিদিন সকালে ভোরে পিটি করতে হয়। সামরিক শৃঙ্খলা, একাডেমিক চাপ, কঠিন শারীরিক প্রশিক্ষণ তো আছেই, সেই সাথে দলগত নেতৃত্বের অনুশীলন। প্রতিদিনই যেন নতুন নতুন পরীক্ষা। অবিশ্বাস্য হলেও সত্যি যে প্রতিটি ধাপেই তানজিম ছিল সেরাদেরও সেরা, আর প্রতিটি পরীক্ষায় তানজিমকে একটু একটু করে গড়ে তুলেছিল একজন ভবিষ্যৎ সেনা কর্মকর্তা হিসেবে। 2018 সালে পাবনা ক্যাডেট কলেজ থেকে কৃতিত্বের সঙ্গে এইচএসসি কমপ্লিট করেন তানজিম। এরপরে তিনি যোগ দেন বিএমএ-তে, বাংলাদেশ মিলিটারি একাডেমি। অনেকের কাছেই এটি কেরিয়ার শুরু করার প্রথম ধাপ হলেও তানজিমের কাছে এটি ছিল তার স্বপ্ন পূরণ করার প্রথম ধাপ। বাংলাদেশ মিলিটারি একাডেমির 82তম বিএমএ লং কোর্সে যোগ দিয়ে শুরু হয় তার জীবনের সবচেয়ে কঠিন প্রশিক্ষণ। এখান থেকে একজন ক্যাডেটকে শেখানো হয় নেতৃত্ব, শেখানো হয় সংকটের মুহূর্তে কিভাবে সিদ্ধান্ত নিতে হয়, আরও শেখানো হয় নিজের আগে দেশের কথা ভাবতে, আর প্রয়োজনে দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করতে প্রস্তুত থাকতে। বাংলাদেশ মিলিটারি একাডেমির প্রশিক্ষণ চলাকালীন একটি ঘটনা এখনো তানজিমের সাহসিকতার উদাহরণ হয়ে আছে। 2021 সাল, চট্টগ্রামের সাঙ্গু নদীতে চলছিল 82তম বিএমএ লং কোর্সের একটি সামরিক অনুশীলন। নদীর উত্তাল স্রোতের মধ্যেই হঠাৎ করে ঘটে যায় একটি দুর্ঘটনা। অনুশীলনে অংশ নেওয়া এক অফিসার ক্যাডেট হঠাৎ করে পানির নিচে তলিয়ে যেতে শুরু করে। মুহূর্তের মধ্যেই সেই জায়গার পরিবেশ আতঙ্কিত হয়ে ওঠে। এমন পরিস্থিতিতে সেখানে উপস্থিত বেশিরভাগই মানুষ দাঁড়িয়েছিল, কিন্তু তানজিম দাঁড়িয়ে থাকতে পারেনি। পরিস্থিতি ভয়াবহতা বুঝেও তিনি এক মুহূর্ত দেরি করেননি। নিজের জীবনের ঝুঁকির কথা না ভেবেই সহযোদ্ধাকে উদ্ধারের উদ্দেশ্যে সাঙ্গু নদীর পানিতে ঝাঁপ দেয় তানজিম। কিন্তু শেষ পর্যন্ত সেই অফিসার ক্যাডেটকে আর জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত পরের দিন তার মৃতদেহ উদ্ধার করা হয়। একজন মানুষকে পানি থেকে টেনে তোলার মতো যে সুইমিং স্ট্রেংথ দরকার, এটা তানজিমের একদমই ছিল না। কিন্তু তারপরও সে নিজের কথা চিন্তা না করে তার সহযোদ্ধা, তার কোর্সমেটকে বাঁচানোর জন্য পানিতে ঝাঁপ দিয়েছিল। তানজিমের এই সাহসিকতা দেখে তৎক্ষণাৎ অনেকেই বলেছিল যে একদিন তানজিম নিজের দায়িত্ব পালন করতে গিয়ে নিজের জীবনকেও তুচ্ছ মনে করবেন। ছোটবেলার বন্ধুদের অনেক বেশি ভালোবাসত তানজিম। অনেক কঠিন প্রশিক্ষণের মধ্যে দিন পার করলেও নিয়মিত বন্ধুদের খোঁজ খবর নিত সে। ছুটিতে বাড়িতে এলেই সবার সাথে দেখা করত সে। অবশেষে 2022 সালের 8ই জুন, দীর্ঘ 4 বছরের কঠোর প্রশিক্ষণ শেষে তানজিম সারোয়ার নির্ঝর বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি সার্ভিস কোর ASC-তে লেফটেন্যান্ট হিসেবে কমিশন লাভ করেন। কমিশন লাভের পরে শুরু হয় তার নতুন দায়িত্ব, নতুন ইউনিট আর নতুন চ্যালেঞ্জ। সবকিছুর মধ্যেই তিনি নিজেকে একজন পেশাদার সেনা কর্মকর্তা হিসেবে তুলে ধরতে থাকেন। খুব অল্প সময়ের মধ্যেই তিনি তার ইউনিটে শৃঙ্খলাবদ্ধ এবং সাহসী একজন অফিসার হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করেন। যখন যেখানে যে দায়িত্ব এসেছে সেখানে তিনি নিষ্ঠার সঙ্গে তার দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে তিনি কক্সবাজার রামু ক্যান্টনমেন্টে 24 পদাতিক ডিভিশনের আন্ডারে পোস্টিং পান। রামু সেনানিবাস বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চল হওয়ার কারণে এই অঞ্চলটি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সীমান্ত নিরাপত্তা, আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং বিশেষ প্রয়োজনে বেসামরিক প্রশাসনকে সহায়তা, সব মিলিয়ে এখানকার সেনা সদস্যদের দায়িত্ব ছিল অত্যন্ত সংবেদনশীল। রামু ক্যান্টনমেন্টের আন্ডারে বেশ কয়েকটি আর্মি ফরওয়ার্ডেড ক্যাম্প ছিল, যেখানে প্রয়োজন অনুযায়ী সেনা কর্মকর্তা এবং সেনা সদস্যরা দায়িত্ব পালন করত। সেই দায়িত্বের অংশ হিসেবে লেফটেন্যান্ট তানজিম চকরিয়া আর্মি ক্যাম্পের দায়িত্বে ছিলেন। সেখান থেকে পরিচালিত টহল ও যৌথ অভিযানে তিনি প্রায়ই অংশ নিতেন। এই চকরিয়া ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ছিলেন মেজর উজ্জ্বল। দিনের পর দিন মাঠে থেকে দায়িত্ব পালন করা, ঝুঁকিপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই হয়ে উঠেছিল তার প্রতিদিনের একমাত্র কাজ। যখনই তানজিম কোনো অপারেশনে যেতেন তখনই তার বাবা মাকে ফোন করে তার জন্য দোয়া করতে বলতেন। ঠিক সেরকমই 2024 সালের 23শে সেপ্টেম্বর তানজিম তার রুমের মধ্যেই সাধারণ কাজ করছিল, আর তখনই তার ওয়াকি টকিতে একটি খবর আসে। Alpha 1 for Alpha 2 over. Alpha 2, send your message over, sir. তানজিম, মাইজপাড়া এলাকাতে ডাকাতির একটি গোয়েন্দা তথ্য পেয়েছি। তুমি একটি বিটা পেট্রোল ইমিডিয়েটলি রেডি করে রাখো। আমি আসার পর তোমাদেরকে প্রয়োজনীয় ব্রিফিং করে মাইজপাড়া এলাকার উদ্দেশ্যে রওনা করব। ঘড়িতে সময় তখন আনুমানিক রাত 9টা। অভিযানে যাওয়ার আগে তানজিম তার মায়ের কাছে ফোন করে সে তার মাকে তার জন্য দোয়া করতে বলে। সেই সাথে বলে তার বাবাও যেন তার জন্য দোয়া করে। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে ডাকাত দলকে ধরতে লেফটেন্যান্ট তানজিম তার সিনিয়রের দেওয়া আদেশ অনুযায়ী একটি পেট্রোল টিম রেডি করে ফেলে। Petrol team, ready for your brief, sir. স্থান নাও। তারপরে তানজিমের সিনিয়র মেজর উজ্জ্বল এসে তাদেরকে অপারেশন সম্পর্কে ব্রিফিং করেন। পেট্রোল জিমের সাথে অপারেশনের প্ল্যান শেয়ার করেন। আমাদের টার্গেট এলাকায় নিরীহ জনগণের ঘনবসতি রয়েছে। কোনোভাবেই আমাদের ফায়ার দ্বারা যেন জনগণের কোনো ক্ষতি সাধন না হয়। আমরা কি আজকের অপারেশনে সফল হতে পারবো? কিন্তু কোনো একটা অদৃশ্য কারণে সেদিন সেই পেট্রোল টিম কোনো লাইভ অ্যামুনেশন নেয়নি। তারা শুধুমাত্র একটি ম্যাগাজিন নিয়েছিল।
একটি ম্যাগাজিনে মাত্র 30 রাউন্ড অ্যামুনেশন লোড করা যায়। তারপরেও সেই ম্যাগাজিনটি ছিল অপারেশন হেড মেজর উজ্জ্বলের কাছে, আর বাকিদের সবার কাছে ব্ল্যাঙ্ক অ্যামুনেশন ছিল। ঘড়িতে সময় তখন রাত 2টা। পেট্রোল টিম গাড়ি দিয়ে রওনা হয় তাদের গন্তব্যে। কিছুক্ষণের মধ্যেই তারা তাদের নির্দিষ্ট স্থানে পৌঁছে যায়। চারপাশে শুনশান নীরবতা, কোথাও কোনো শব্দ নেই। পেট্রোল টিম খুব চতুরতার সাথে খুবই সাবধানে ডাকাত দলের চারপাশের এরিয়া কর্ডন করে ফেলে। সেনাবাহিনীর টহল দল তোমাদেরকে চতুর্দিক থেকে ঘিরে ফেলেছে, তোমরা দ্রুত আত্মসমর্পণ করো। সেনাবাহিনীর টহল দল তোমাদেরকে চতুর্দিক থেকে ঘিরে ফেলেছে, তোমরা দ্রুত আত্মসমর্পণ করো। স্যার দুটো পালাইতেছে, ফায়ার করবো স্যার। ডোন্ট শুট, আশেপাশে বাড়ি ঘর আছে। এই দাঁড়াও, এই দাঁড়াও বলছি। এই থামো থামো, যাবে। শুট, শুট, তানজিম দাঁড়াও। আচ্ছা, Tanjim, wake up! Tanjim, wake up! Tanjim, wake up! First aid! First aid! Tanjim! Tanjim! Tanjim, wake up! Tanjim! Tanjim, wake up! ডাকাত দলের সদস্যরা সেনাবাহিনীর উপস্থিতি বুঝতে পারলে তারা সেখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করে, আর লেফটেন্যান্ট তানজিম একাই তাদেরকে ধাওয়া করে। একটা সময় লেফটেন্যান্ট তানজিমের ঘাড়ে গুলি করে এক ডাকাত সদস্য। লেফটেন্যান্ট তানজিম মাটিতে লুটিয়ে পড়ে। এরপরে 3 জন ডাকাত সদস্য এসে লেফটেন্যান্ট তানজিমের ঘাড়ে অসংখ্যবার ছুরিকাঘাত করে। সেখান থেকে উদ্ধার করে জরুরি ভিত্তিতে লেফটেন্যান্ট তানজিমকে মালুমঘাট মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদিকে তানজিমের বাসায় বাবা, মা, ভাই, বোন সবাই চিন্তিত, কারণ গতকাল রাতে তানজিমের সাথে তার পরিবারের সর্বশেষ কথা হয়েছে। তার উপরে তানজিম আবার অপারেশনে গেছে। পরিবারের প্রতিটি ব্যক্তি অনেক চিন্তার মধ্যে সারা রাত পার করে। আর কিছুক্ষণ পরে তানজিমের বাবা সারোয়ার জাহানের কাছে ক্যান্টনমেন্ট থেকে একটি ফোন আসে। সকালবেলা আমার ফোন দিয়ে সেটা অপরিচিত নাম্বার, সালাম দিলাম, এরপরে জিজ্ঞাসা করলাম যে আপনি কি করে, বললো যে আমি চিটাগাং থেকে বলছি, আমি তানজিমের বাবা। বলে যেহেতু রাত্রে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তো এখন সিরিয়াস পর্যায়ে আপনারা আসেন। কোথায় আসবো? চকরিয়া। 6টার সময় বাইরে গেছি। ওর মা তো স্কুলে যাওয়ার জন্য রেডি হয়েছিল, আমি খালি প্যান্টটা পরে বললাম যে চলো যাই, সাথে সাথে বাইরে গেছি। হাসপাতালে তানজিমের দেহ পৌঁছানোর পরে কর্তব্যরত চিকিৎসক বলেন যে বাংলাদেশ সেনাবাহিনীর এই তরুণ অফিসার আর বেঁচে নেই। মাত্র 23 বছর বয়সে থেমে যায় একজন তরুণ সৈনিকের জীবন। চিকিৎসক বলেন অতিরিক্ত রক্তক্ষরণের জন্য তার মৃত্যু হয়েছে। পরবর্তীতে তানজিমের বাবা সারোয়ার হোসেনকে ফোন করে চট্টগ্রাম আসতে মানা করা হয়। আবার ফোন দিছে প্রায় 7:15 দিকে। ফোন বললো যে আপনি কোথায়? আমি বললাম যে আমি তো চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিছি গাড়িতে। ওরা বললো যে আপনি বাসায় যান, ব্যাক করেন, আমরা আসতেছি। তখন বললাম যে ভাই আপনি ভালো করে বলেন তো ঘটনা কি। ওরা বললো যে ভাই এটা তো যেটা বাস্তব, আমরা বহুত চেষ্টা করছি কিন্তু ব্যর্থ হয়ে গেছি। আমি এখন ওকে নিয়ে আমি জোহরের আগে পরে চলে আসতেছি, আপনার বাসায় থেকে ফোনটা কাছে রেখে। এই শেষ কথা। সারোয়ার জাহান এতক্ষণে ঠিকই বুঝতে পেরেছেন যে তার আদরের সন্তান হয়তোবা আর বেঁচে নেই। এক মুহূর্তের মধ্যেই যেন পরিবারের পুরো দুনিয়াটা বদলে যায়। যে ছেলেটি কয়েকদিন আগেও পরিবারের সঙ্গে কথা বলেছিল, যে বোনকে বলেছিল আমার জন্য দোয়া করো, অপারেশন শেষে আমি ফোন দিব, চিন্তা করো না, সেই ফোনটা আর কখনোই আসেনি। খবরটি শুনে একদমই ভেঙে পড়েন তার বাবা মা। আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশীরা ছুটে আসেন তাদের বাড়িতে। কিছুক্ষণের মধ্যেই পুরো এলাকায় ছড়িয়ে পড়ে সংবাদটি। টাঙ্গাইলের করের বেতকা গ্রামের বাতাস যেন হঠাৎ করে ভারী হয়ে ওঠে। এরই মধ্যে সেনাবাহিনী তাদের আনুষ্ঠানিক কার্যক্রম সম্পূর্ণ করে। শহীদ লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নিঝরের মরদেহ
সর্বোচ্চ সম্মানের সঙ্গে কক্সবাজার থেকে বিমান বাহিনীর মাধ্যমে ঢাকায় আনা হয়। পরে সেখান থেকে মরদেহ নিয়ে যাওয়া হয় তার জন্মভূমি টাঙ্গাইলে। ততক্ষণে দেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়েছে খবরটি। ডাকাত দমন অভিযানে শহীদ হয়েছেন এক তরুণ সেনা কর্মকর্তা। শিরোনামটি মুহূর্তের মধ্যেই মানুষের দৃষ্টি কেড়ে নেয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে লাখো মানুষ তাদের শোক প্রকাশ করে। শহীদ লেফটেন্যান্ট তানজিমের প্রতি তাদের শ্রদ্ধা প্রকাশ করে। সাধারণ মানুষ, সহপাঠী, সেনাবাহিনীর সাবেক ও বর্তমান সদস্য, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অনেকেই তানজিমের সাহসিকতা, কর্তব্যনিষ্ঠা ও আত্মত্যাগের কথা লিখতে শুরু করেন। তার ক্যাডেট কলেজের বন্ধুরাও তানজিমের কথা মনে করে অঝরে কাঁদতে থাকে। কিন্তু সবচেয়ে কঠিন সময় পার করছিল তার পরিবার। যে মা একদিন পাবনা ক্যাডেট কলেজে ছেলেকে ভর্তি করিয়ে দিয়ে অন্যদের বলেছিলেন যে আমার ছেলেটা হাইটে একটু ছোট, তোমরা সবাই মিলেমিশে থেকো, সেই মাকেই এবার শেষবারের মতো দেখতে হলো তার নিজের সন্তানের নিথর মুখ। যে বাবা ছেলেকে সেনা কর্মকর্তার পোশাকে দেখে গর্বে বুক ভরিয়েছিলেন, সেই বাবাকেই এবার বুক ভরা শোক নিয়ে বিদায় জানাতে হচ্ছে নিজের সন্তানকে। আর একমাত্র বোন, যার কাছে তানজিম প্রতিশ্রুতি দিয়েছিলেন অপারেশন শেষ করে এসে ফোন দিবে, ছুটিতে এসে পিঠা খাওয়ার আবদার করেছিল, সেই প্রতিশ্রুতি আর কোনোদিন পূরণ হলো না। 24শে সেপ্টেম্বর টাঙ্গাইলে অনুষ্ঠিত হয় শহীদ লেফটেন্যান্ট তানজিম সরোয়ার নিঝরের জানাজা। সেখানে উপস্থিত হন বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন বাহিনীর সদস্য, জনপ্রতিনিধি এবং হাজার হাজার মানুষ। রাষ্ট্রের পক্ষ থেকে তাকে জানানো হয় সর্বোচ্চ সম্মান। বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা সামরিক আনুষ্ঠানিকতার মাধ্যমে তাকে গার্ড অব অনার সম্মাননা প্রদান করে। রাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয় শেষ সালাম। বিহ্বলের করুণ সুর আর সামরিক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পুরো জাতি বিদায় জানায় তার এক সাহসী সন্তানকে। এরপরে পারিবারিক কবরস্থানে সম্পন্ন হয় তার দাফন। পরবর্তীতে দেশের প্রতি অকৃত্রিম ভালোবাসা, অসাধারণ সাহসিকতা, কর্তব্যনিষ্ঠা এবং আত্মত্যাগের স্বীকৃতি হিসেবে তাকে প্রদান করা হয় মরণোত্তর সম্মাননা SBP, বাংলাদেশ সেনাবাহিনী পদক। শহীদ লেফটেন্যান্ট তানজিম সরোয়ার নিঝরের শাহাদাতের পরে তার বাবা, মা ও পরিবারের অন্যান্য সদস্যদের সেনা সদরে আমন্ত্রণ জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সেখানে তিনি শহীদ লেফটেন্যান্ট তানজিমের পরিবারকে সান্ত্বনা দিয়ে সবসময় পাশে থাকার আশ্বাস দেন। একই সঙ্গে তানজিমের প্রাপ্য পেনশনের টাকা 42 লাখ টাকা থেকে বাড়িয়ে 70 লাখ টাকায় উন্নীত করেন এবং তাৎক্ষণিক সহায়তা হিসেবে 20 লাখ টাকার একটি চেক পরিবারের হাতে তুলে দেন। পাশাপাশি দ্রুত পেনশন, চিকিৎসা সেবা, এমনকি জলসিঁড়ি আবাসন প্রকল্পে প্রায় 1200 বর্গফুটের একটি ফ্ল্যাট এবং অন্যান্য কল্যাণমূলক সুবিধা নিশ্চিত করার আশ্বাসও দেন। একই সঙ্গে 10 পদাতিক ডিভিশন ও কক্সবাজার এরিয়া শহীদ পরিবারের জন্য 5 লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করে। তানজিমের কবর সংরক্ষণ এবং 10 পদাতিক ডিভিশনের একটি স্থাপনার নাম তার নাম অনুসারে নামকরণ করার সিদ্ধান্ত জানায়। লেফটেন্যান্ট তানজিম সরোয়ার নিঝরকে আঘাত করা অবস্থাতে ঘটনাস্থল থেকে একজন ডাকাতকে আটক করা হয়। পরবর্তীতে তার তথ্যের উপরে ভিত্তি করে মাত্র কয়েকদিনের সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনী ধারাবাহিক যৌথ অভিযানে এই হত্যাকাণ্ডে জড়িতদের একে একে আইনের আওতায় নিয়ে আসা হয়। তদন্ত শেষে মোট 18 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। তারপরে প্রায় 20 মাস বিচারিক প্রক্রিয়া চলার পরে 2026 সালের 20 মে কক্সবাজারের আদালত ঐতিহাসিক একটি রায় দেয়। হত্যা মামলায় 4 জনের মৃত্যুদণ্ড, 9 জনের যাবজ্জীবন কারাদণ্ড এবং 5 জনকে খালাস দেওয়া হয়। একই সঙ্গে অস্ত্র মামলায় 13 জনকে 17 বছরের কারাদণ্ড দেওয়া হয়। এই রায়ের মাধ্যমে শহীদ লেফটেন্যান্ট তানজিম সরোয়ারের হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিচারিক প্রক্রিয়া শেষ হয়। কিন্তু সবকিছু শেষে আমার মনে বেশ কিছু প্রশ্ন থেকেই যায়। গোয়েন্দা সূত্রে পরিষ্কারভাবে জানানো হয়েছিল যে ডাকাতরা হ্যাভিলি আর্মড অবস্থায় আছে, কিন্তু তারপরও এত কিছু জেনেও বাংলাদেশ সেনাবাহিনীর এত গুরুত্বপূর্ণ অপারেশনে কেন ব্ল্যাঙ্ক অ্যামুনেশন ব্যবহার করা হলো? মাত্র 30 রাউন্ড লাইভ অ্যামুনেশন নিয়ে কেন অপারেশন শেষ করা হলো? অনেকে হয়তোবা ব্ল্যাঙ্ক অ্যামুনেশনের ব্যাপারটা বুঝতে পারছেন না। ব্ল্যাঙ্ক অ্যামুনেশন হুবহু লাইভ অ্যামুনেশনের মতো দেখতে হলেও লাইভ অ্যামুনেশন ফায়ার করলে যখন ব্যারেল থেকে গুলি বের হয়ে যায়, ব্ল্যাঙ্ক অ্যামুনেশন ফায়ার করলে ব্যারেল থেকে কোনো গুলি বের হয় না। এটি ফায়ার করলে শুধু লাইভ অ্যামুনেশনের মতো শব্দ হয়।
এবং ধোঁয়া সৃষ্টি করে। যে কোনো কর্ডন বা পেট্রোলে সেনাবাহিনীর প্রতিটি সদস্যের ফার্স্ট লাইন অ্যামুনিশন থাকা অত্যাবশ্যক। সামরিক পরিভাষায় ফার্স্ট লাইন অ্যামুনিশন বলতে বোঝায় কোনো সেনা সদস্য যদি অভিযানে বের হয় তাহলে নিজের সঙ্গে বহন করা তাৎক্ষণিক ব্যবহারের গোলা বারুদ। অপারেশনের শুরুতে বা হঠাৎ সংঘর্ষে এই গোলা বারুদই তাদের প্রধান ভরসা। তাহলে এরকম একটি বিপজ্জনক অপারেশনে ফার্স্ট লাইন অ্যামুনিশন অথবা পর্যাপ্ত পরিমাণ লাইভ অ্যামুনিশন ছাড়া এরকম একটি অপারেশন পরিচালনা করার সিদ্ধান্ত কিভাবে নেওয়া হলো? লেফটেন্যান্ট তানজিম যে গুলিবিদ্ধ হয়েছিলেন সেটা আইএসপিআর থেকে শুরু করে যে কোনো গণমাধ্যমে সেভাবে প্রকাশ করা হয়নি। যতটুকু সম্ভব চেষ্টা করা হয়েছে যেন এই তথ্যটি কোনোভাবে গোপন করা যায়। কিন্তু কেন? সাধারণ পরিস্থিতিতে কোনো সশস্ত্র অপরাধী যদি জানে যে পুরো এলাকা সেনাবাহিনী ঘিরে ফেলেছে এবং সেনা সদস্যদের কাছে পর্যাপ্ত অস্ত্র ও গোলাবারুদ রয়েছে, তাহলে ডাকাত দলের পক্ষে এভাবে সরাসরি হামলা চালানো সাহস দেখানো কোনোভাবেই সম্ভব নয়। আমার ধারণা যে কোনো না কোনোভাবে হামলাকারীরা জানতো যে সেনা টহল দলের কাছে কোনো লাইভ অ্যামুনিশন নেই, অথবা তাদের কাছে শুধু ব্ল্যাঙ্ক অ্যামুনিশন আছে। এটা শুধুই আমার ব্যক্তিগত ধারণা। আরও একটি বিষয় খুব গুরুত্বের সাথে ভাবতে হবে যে এই অভিযানটি ছিল অস্ত্রধারী ডাকাত দলের বিরুদ্ধে। এমন অভিযানে সাধারণত ফাইটিং আর্মস যেমন পদাতিক বা আর্মার্ড ইউনিটকে অগ্রাধিকার দেওয়া হয়। আর লেফটেন্যান্ট তানজিম ছিল এএসসি আর্মি সার্ভিস কোরের। আর্মি সার্ভিস কোরের প্রধান কাজই হলো যুদ্ধে বা যে কোনো বিপজ্জনক পরিস্থিতিতে পদাতিক বা অন্যান্য বাহিনীকে পেছন থেকে বিভিন্ন সহায়তা করা। অথচ এখানে লক্ষ্য করলে দেখা যায় যে এই গুরুত্বপূর্ণ অপারেশনের নেতৃত্বে ছিলেন আর্মি সার্ভিস কোরের একজন তরুণ কর্মকর্তা, শহীদ লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্ঝর। যদিও বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিটি কমিশনপ্রাপ্ত অফিসারকে বেসিক প্যারাকমান্ডো এবং সামরিক প্রশিক্ষণ দেওয়া হয়, তাই শহীদ লেফটেন্যান্ট তানজিমের ব্যক্তিগত দক্ষতা অথবা সামরিক দক্ষতা অথবা সাহস নিয়ে কারোরই কোনো প্রশ্ন থাকে না। কিন্তু তারপরও এমন গুরুত্বপূর্ণ অপারেশনে সব সময় পদাতিক বাহিনী বেশি অগ্রাধিকার পায়। লেফটেন্যান্ট তানজিম তার এক বন্ধুর কাছে বলেছিলেন যে মাত্র 3 মাস পরে আসন্ন ডিসেম্বরে সে ক্যাপ্টেন পদবিতে পদোন্নীত হবে, কিন্তু সেই সুযোগটা আর কখনো হয়ে ওঠেনি। শহীদ লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্ঝর হয়তোবা আমাদের মাঝে এখন আর নেই, কিন্তু তার সাহস, দেশপ্রেম এবং আত্মত্যাগের কথা চিরকাল বেঁচে থাকবে বাংলাদেশের ইতিহাসে। একজন সত্যিকারী সৈনিক কখনো নিজের জন্য বাঁচেন না, তিনি বাঁচেন তার দেশ, সেই দেশের মানুষ এবং সেই দেশের পতাকার জন্য। আমি কেন সেনাবাহিনীতে? অনেকে ভাবে চাকরি, ইউনিফর্ম, সম্মান, কিন্তু আমার কাছে এটা তার চেয়েও বেশি। ভোরবেলা মুক্ত আকাশে যখন লাল সবুজ পতাকাকে উঠতে দেখি, মনে হয় আমার নিঃশ্বাস, আমার অস্তিত্ব এই পতাকার কাছে দায়বদ্ধ। অস্ত্র হাতে ডিউটিতে থাকে যেন দেশের মানুষ নিশ্চিন্তে ঘুমোতে পারে। দেশকে অস্থিতিশীল করতে চাও হায়নাদের বিরুদ্ধে আমরা প্রহরী হয়ে দাঁড়াই। যে যাই ভাবুক, ষড়যন্ত্র করুক, আমাদের লড়াই অব্যাহত থাকে। যেন কোনো শিশুকে যুদ্ধ দেখতে না হয়, কোনো মা ক্ষুধার্ত সন্তানকে কোলে নিয়ে কাঁদতে না হয়। পরিবার, আরাম, উৎসব অনেক কিছু ছেড়েছি, পেয়েছি একটি জাতির নির্ভরতা, একটি স্বাধীন ভূখণ্ডের অস্তিত্ব রক্ষার শপথ, একটি পতাকার সম্মান। মৃত্যু তো একদিন আসবেই, তা যদি হয় দেশের জন্য, তবে সেটাই হবে আমার সবচেয়ে বড় অর্জন। কতটুকু বুঝে আমি সেনাবাহিনীতে এসেছি জানি না, তবে এখন আমি জানি এটাই আমার জীবনের মানে, এটাই আমার পথ। আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্ঝরকে একজন শহীদ হিসেবে কবুল করেন এবং জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মর্যাদা দান করেন। আমিন। আমাদের 1 লাখ সাবস্ক্রাইবারের পরিবার হতে আর মাত্র 2000 সাবস্ক্রাইবার বাকি। তাই আপনি যদি এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ 1 লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট হওয়ার সাথে সাথে আপনাদের সবার জন্য, যারা আমার কন্টেন্ট পছন্দ করেন তাদের সবার জন্য রয়েছে 2টি বড় বড় সারপ্রাইজ, যা এই চ্যানেলে সাবস্ক্রাইব করা প্রতিটি মানুষের, আমাদের সবারই একটি নতুন অধ্যায়ের সূচনা করবে। তাই সঙ্গেই থাকুন। দেখা হবে পরবর্তী কোনো সত্যের সন্ধানে ইনশাআল্লাহ। টিল দেন বি সেফ। আল্লাহ হাফেজ।